বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটের ভেতরে এক অভাবনীয় সংকট তৈরি হচ্ছে আর এটা এমন এক পরিস্থিতি যা পুরো পশ্চিমা নিরাপত্তা ব্যবস্থাকে ভেতর থেকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু এই যে কঠোর হুঁশিয়ারি, এটা কোনো বাইরের শত্রুর বিরুদ্ধে নয়, বরং এটা এসেছে ন্যাটোরই নেতা মানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া এক হুমকির জবাবে। এই সংঘাতের একদম কেন্দ্রে আছে ট্রাম্প প্রশাসনের একটা পরিষ্কার লক্ষ্য, ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়া। শুনুন, এটা কিন্তু শুধু একটা প্রস্তাব নয়, বরং উদ্দেশ্য হাসিলের একটা ঘোষণা। আর এই ঘোষণায় আটলান্টিকের দুই পারের মৈত্রীর মধ্যে একটা তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। ঠিক আছে, চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। এখন প্রশ্ন হল, বরফে ঢাকা বিশাল এই দ্বীপটা হঠাৎ করে এত মূল্যবান হয়ে উঠল কেন? কি আছে এখানে যার জন্য এত বড় ঝুঁকি নেওয়া হচ্ছে? গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থানটাই এমন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেই এটা বিশ্বশক্তির কাছে একটা অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হয়ে আসছে। আসলে এর গুরুত্ব তিন দিক থেকে দেখা যায়। সামরিক দিক থেকে এখানে আমেরিকার মিসাইল আটকানোর জন্য খুব জরুরি একটা রাডার স্টেশন আছে। অর্থনৈতিক দিক থেকে দেখলে এখানে ইউরেনিয়াম আর রেয়ার আর্থ এলিমেন্টের মতো দুষ্প্রাপ্য খনিজের বিশাল ভাণ্ডার রয়েছে। আর ভূরাজনৈতিকভাবে আর্কটিক অঞ্চলের নিয়ন্ত্রণের চারিকাঠি কিন্তু এই গ্রিনল্যান্ড। এই কারণগুলো মিলেই একে বিশ্ব শক্তিগুলোর কাছে এক লোভনীয় লক্ষ্যে পরিণত করেছে। একবার ভাবুন তো, যদি গ্রিনল্যান্ডের পুরো বরফ গলে যায়, তাহলে বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় 7.5 মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা আসলে জলবায়ুর উপরের অনসম প্রভাবের একটা প্রমাণ, যা কিনা বিশ্বজুড়ে উপকূলীয় শহরগুলোকে বিপদে ফেলতে পারে। চলুন এবার দেখি কিভাবে একটা সাধারণ ভূসম্পত্তি কেনাবেচার প্রস্তাব ধীরে ধীরে একটা বড় ভূরাজনৈতিক হুমকিতে পরিণত হলো। হোয়াইট হাউস কিন্তু খুব পরিকল্পনা করে এগিয়েছে। প্রথমে একটা সাধারণ প্রস্তাব দেয়া হলো, তারপর সেটাকে দেশের আনুষ্ঠানিক নীতি হিসাবে ঘোষণা করা হলো, এরপর সামরিক ব্যবস্থার ইঙ্গিত দেয়া হলো, আর সব শেষে অর্থনৈতিক যুদ্ধের হুমকি। মানে ধাপে ধাপে চাপ বাড়ানোর একটা পরিষ্কার কৌশল। কিন্তু মার্কিন প্রশাসনের এই আগ্রাসী মনোভাবের জবাবে গ্রিনল্যান্ড, ডেনমার্ক আর তাদের ইউরোপীয় মিত্ররাও কিন্তু একজোট হয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। এখানেই কিন্তু সংকটের মূল জায়গাটা বোঝা যায়। একদিকে আমেরিকার জাতীয় নিরাপত্তার দাবি, আর অন্যদিকে আন্তর্জাতিক আইন আর গ্রিনল্যান্ডের মানুষের সার্বভৌমত্বের প্রশ্ন। দুই পক্ষের অবস্থান একদম বিপরীত। এই যে বড় বড় দেশের মধ্যে টানাপোড়েন, এর মাঝে গ্রিনল্যান্ডের সাধারণ মানুষ কি ভাবছে? তাদের কাছে এটা নিজেদের অস্তিত্বের প্রশ্ন, যা এই কথাটার মধ্যে দিয়েই পরিষ্কার ফুটে উঠেছে। ইউরোপীয় মিত্ররা শুধু মুখে বলেই থেমে থাকেনি, তারা ডেনমার্কের পাশে দাঁড়ানোর জন্য যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটা স্পষ্ট বার্তাও দেওয়া হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে এই সংকটটা আর শুধু একটা দ্বীপকে নিয়ে নেই, এটা পশ্চিমা বিশ্বের নিরাপত্তার যে মূল ভিত্তি সেটাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। আসল প্রশ্নটা হলো এটাই, যখন একজন মিত্রই আরেকজন মিত্রকে হুমকি দেয়, তখন ঠিক কি হয়? চলুন এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যাওয়া যাক। দেখুন, ন্যাটোর মূল ভিত্তি হল এর 5 নম্বর ধারা, যেখানে বলা আছে কোনো এক সদস্যর উপর আক্রমণ মানে হল সবার উপর আক্রমণ। কিন্তু একবার ভাবুন তো, আক্রমণকারী যদি জোটের নেতাই হয়, তখন তো এই পুরো চুক্তিটাই অর্থহীন হয়ে পড়ে, তাই না? শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন মিয়ারশাইমারের এই বিশ্লেষণ কিন্তু 75 বছরের পুরনো এই জোটের জন্য একটা ভয়ঙ্কর পরিণতির দিকেই ইঙ্গিত করছে। শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, যদি জোটের পবিত্রতাই আর না থাকে, তাহলে বাকি আর কিসের অস্তিত্ব থাকে?